হ্যাঁ স্টার্ট স্ট্রিম করেছি। আচ্ছা ঠিক আছে। হুম হুম। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আনএকাডেমি প্ল্যাটফর্ম। সকলকে স্বাগত। গুড ইভিনিং। আজকে আমরা WBCS প্রিলিমসের জন্য 2020 এবং পিএসসি আপকামিং যে এক্সাম আছে ক্লার্কশিপ, সেটা আছে জানুয়ারি 25-এ, আর WBCS প্রিলিমস আছে ফেব্রুয়ারি 9-এ। তো তার জন্য কেমিস্ট্রি একটা ইম্পর্টেন্ট টপিক রেখেছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টস অফ কেমিস্ট্রি। আমার নাম হচ্ছে এসি অরূপ চক্রবর্তী, আমি এডুকেটর আনএকাডেমির। তো আজকে আমরা কেমিস্ট্রির কিছু ফ্যাক্টস এমসিকিউর মারফত পড়ে নেবো। ঠিক আছে, কিছু এমসিকিউ, সিলেক্টিভ এমসিকিউ যেগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেরকম কিছু এমসিকিউ আমরা আজকে পড়বো। ঠিক আছে, টপিক হচ্ছে আজকে ইম্পর্টেন্ট ফ্যাক্টস অফ কেমিস্ট্রি। তো আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই খুব ভালো করে পড়াশোনা করছো, সো ডেফিনেটলি। এবং আনএকাডেমি হচ্ছে লার্জেস্ট অনলাইন প্ল্যাটফর্ম, সেখানে প্রচুর স্টুডেন্ট আস্তে আস্তে জয়েন করছে। এবং তোমরা যারা ফ্রি প্ল্যাটফর্মে রয়েছো, যারা ফ্রি ক্লাস দেখছো, তারা ডেফিনেটলি লাইভ ক্লাসে জয়েন করবে, রেগুলার ক্লাসে জয়েন করবে। এবং সবাইকে এটাই বলার যে সবাই ডেফিনেটলি বেনিফিটেড হবে। খুব ভালো করে পড়াশোনা করো, দেখবে সবাই ডেফিনেটলি বেনিফিটেড হবে। ঠিক আছে, সো আজকের ক্লাস নাম হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টস অফ কেমিস্ট্রি। সেখানে আমি আজকে তোমাদের কিছু কেমিস্ট্রি ইম্পর্টেন্ট টপিক আজকে এমসিকিউর মারফত ডিসকাস করে দেবো। ঠিক আছে, যাতে করে তোমরা বেনিফিটেড হও। ক্লাস শুরু করার আগে তোমাদের এই কোডটা দেখে নিতে বলবো। দেখো, ইউটিউবে যারা ক্লাস দেখছো বা দেখবে, তারা এই কোডটা ইউজ করবে, এসি স্যার লাইভ আমার কোড। ঠিক আছে, তাহলে ইউটিউবে যারা ক্লাস দেখছো তারা ক্লাস মেম্বার হওয়ার জন্য এই কোডটা ইউজ করতে পারো। সো সবাইকে এটাই বলার যে ডেফিনেটলি তোমরা ক্লাসগুলো করো, দেখবে বেনিফিটেড হচ্ছ। বিকজ আনএকাডেমি হচ্ছে লার্জেস্ট অনলাইন প্ল্যাটফর্ম। এখানে তুমি বাড়িতে বসে, বাসে যেতে যেতে, ট্রেনে যেতে যেতে এনি টাইম তুমি ক্লাস করতে পারবে। ঠিক আছে, যে কারণে, এবং ক্লাস খুবই ডাইনামিক হয়, বিকজ স্টুডেন্ট টিচার ইন্টারাকশন হলে ক্লাস খুবই ডাইনামিক হয়। সেটার সাথে সাথে তোমরাও যারা যারা ফ্রি প্ল্যাটফর্মে আসছো, তারা দেখবে যখনই রেগুলার স্টুডেন্টদের কমেন্টগুলো দেখতে পাবে, তোমরা তখনই ভাববে যে হ্যাঁ, এরা কমেন্ট করছে, তাহলে আমরাও কমেন্ট করতে চাই। বিকজ আমরা এখানে পুরোপুরি স্টুডেন্টদের আগে প্রেফার করি। ঠিক আছে, আমি পড়াতে পড়াতে যখনই কোনো স্টুডেন্ট কোনো কমেন্ট করে, কোনো কোয়েশ্চেন জানতে চায়, আমি সেটাকে ওয়েলকাম করি আগে। বিকজ আমি এখানে স্টুডেন্টদেরকে সবসময় প্রায়োরিটি দিই। এখানে শুধু আমি বলে নয়, বিভিন্ন টিচাররা এখানে কিন্তু স্টুডেন্টদেরকে যথেষ্ট প্রায়োরিটি দেয়। সো স্টুডেন্টরা, তোমাদেরকে বারবার বলছি, তোমরা ক্লাস করতে থাকো। WBPSC এর এক্সাম সামনে আছে, প্রিলিমস আছে, ক্লার্কশিপের এক্সাম আছে। তো ডেফিনেটলি ক্লাসগুলো করে তোমরা বেনিফিটেড হবে, এবং ক্লাস করে কেমন লাগছে তোমরা জানাবে। তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে ডেফিনেটলি। যদি এখনো কেউ আনএকাডেমি প্ল্যাটফর্মে ক্লাস দেখে না থাকো বা ইউটিউব ক্লাস দেখে না থাকো, তারা ক্লাস দেখো এবং লাইক করো, সাবস্ক্রাইব করো, একদম জাস্ট হিট ইট। ঠিক আছে, ঠিক আছে, জাস্ট আগুন লাগিয়ে দাও। আনএকাডেমি হচ্ছে লার্জেস্ট অনলাইন প্ল্যাটফর্ম, এবং আনএকাডেমির থ্রুতে সমস্ত এডুকেটার, সমস্ত স্টুডেন্টরা যাতে বেনিফিটেড হয়, সেইটা আমরা চাইছি। আমরা প্রত্যেক দিন রেগুলার বেসিসে বিভিন্ন রকমের ক্লাস নিচ্ছি, তোমরা সেই ক্লাসগুলো ডেফিনেটলি করতে থাকো। এবং যারা যারা ইউটিউবে ক্লাস আজকে দেখছো, তাদেরকে বলবো কিছু যদি কমেন্ট শেয়ার করার থাকে, ডেফিনেটলি লাইভ চ্যাটে তোমরা কমেন্ট শেয়ার করতে পারবে। এবং লাইক, সাবস্ক্রাইব এইগুলো কিন্তু কম্পালসারি। আনএকাডেমির জন্য থামস আপ, আনএকাডেমির জন্য লাইক, আনএকাডেমির জন্য সাবস্ক্রিপশন কম্পালসারি। তুমি লাইভ করো, সাবস্ক্রাইব করো ইউটিউবে। ঠিক আছে, ডেফিনেটলি তুমি বেনিফিটেড হবে। ঠিক আছে, এটা একদম বেট, একদম গ্যারান্টিড, ডেফিনেটলি বেনিফিটেড হবে। জাস্ট আমরা চারিদিকে সব জায়গায় আনএকাডেমিকে ছড়িয়ে দিতে চাই বেঙ্গল প্ল্যাটফর্মে। অলরেডি অল ওভার ইন্ডিয়াতে যথেষ্ট পপুলার আনএকাডেমি, বেঙ্গল প্ল্যাটফর্মেও আনএকাডেমিকে আমরা চারিদিকে ছড়িয়ে দিতে চাইছি। সো ডেফিনেটলি তোমাদেরকে বলবো, তোমরা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, এবং আমার কোড দেখে নাও। এই কোডটা ইউজ করে তুমি ক্লাসের মেম্বার হতে পারবে, সেখানে 10% ডিসকাউন্টও পেয়ে যাবে। তো চলো, আজকে আমরা আর কথা না বাড়িয়ে WBCS এর ক্লাসে ঢুকবো। আমরা এমসিকিউর মাধ্যমে কেমিস্ট্রির কিছু টপিককে ডিসকাস করছি।
চলো প্রথম কোশ্চেন দেখো দেওয়া আছে বয়লিং পয়েন্ট ইজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ, বয়লিং পয়েন্ট ইজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ, বয়লিং পয়েন্ট কাকে বলে এরকম একটা কোয়েশ্চেন ফার্স্টে দেওয়া আছে। চারটে অপশন আগে দেখে নাও। ভেপার প্রেশার অফ লিকুইড বিকামস ইকুয়াল টু অ্যাটমসফেরিক প্রেশার, vapor pressure of liquid becomes greater than atmospheric pressure, vapor pressure of liquid becomes lesser than atmospheric pressure, liquid releases all its latent energy। তাহলে বয়লিং পয়েন্ট কাকে বলে এইটা হচ্ছে ডেফিনেশন। স্ফুটনাঙ্ক বাংলায় বলা হয়, তোমরা ছোটবেলায় পড়েছিলে বয়লিং পয়েন্ট হচ্ছে একটা সার্চ এ টেম্পারেচার অ্যাট হুইচ ওয়াটার ভেপারাইজেস, ওয়াটার বয়েলস, যে টেম্পারেচারে ওয়াটার বয়েল হয় সেটাকে বয়লিং পয়েন্ট বলে। ঠিক আছে, তুমি যে ডেফিনেশনটা জানো এটা ওকে, বাট সেটা প্রপার ডেফিনেশন নয়। প্রপার ডেফিনেশন দেখো অপশন এ তে দেওয়া আছে, আমি অপশন এটাকে মার্ক করে রেখেছি বিকজ অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। ভেপার প্রেশার অফ লিকুইড বিকামস ইকুয়াল টু দ্য অ্যাটমসফেরিক প্রেশার, যখনই ভেপার প্রেশার আর অ্যাটমসফেরিক প্রেশারটা ইকুয়াল হয়ে যাবে তখনই কিন্তু আমরা বলতে পারি, যখন ভেপার প্রেশার আর অ্যাটমসফেরিক প্রেশারটা ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে, ভেপার প্রেশার আর অ্যাটমসফেরিক প্রেশার যখন ইকুয়াল হয়ে যাবে তখনই আমরা বলতে পারি যে কোনো একটা পার্টিকুলার লিকুইড বয়েল করবে। জলের ক্ষেত্রে ধরো তুমি জানো যে নর্মাল স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে জল তো 100 ডিগ্রি সেলসিয়াসে বয়েল করে, কিন্তু মনে রাখবে যত হাই অল্টিটিউডে যাওয়া যাবে অ্যাটমসফেরিক প্রেশার কমতে থাকবে এবং জলের বয়েলিং পয়েন্ট কমতে থাকবে। মাথায় রাখবে, মাইন্ড ইট, কি বললাম, যত হাই অল্টিটিউডে যেতে থাকবে অ্যাটমসফেরিক প্রেশার কমবে, যত হাই অল্টিটিউডে যাবে অ্যাটমসফেরিক প্রেশার কমবে, আর অ্যাটমসফেরিক প্রেশার যত কমবে তত জলের বয়েলিং পয়েন্ট কমে যাবে, আর জলের বয়েলিং পয়েন্ট কমে গেলে কি হয় জানো, জল তাড়াতাড়ি বয়েল করে যায়, জল তাড়াতাড়ি ভেপারাইজ হয়ে যায়। জল যদি তাড়াতাড়ি বয়েল করে যায়, জল যদি তাড়াতাড়ি ভেপারাইজ হয়ে যায় তাহলে কি হবে, তাহলে খাবার সিদ্ধ করতে ম্যাক্সিমাম টাইম লেগে যাবে। তাই জন্য কুকিং টেক্স দ্য লংগেস্ট টাইম অ্যাট হাই অল্টিটিউড, কুকিং টেক্স দ্য লংগেস্ট টাইম অ্যাট মাউন্ট এভারেস্ট। এরকম একটা কোয়েশ্চেন WBCS এসেছিল যে কুকিং টেক্স দ্য লংগেস্ট টাইম অ্যাট, চারটে অপশন দিচ্ছে, সিমলা দিচ্ছে, দার্জিলিং দিচ্ছে, তারপর ধরো তোমার মাউন্ট এভারেস্ট দিচ্ছে, সি লেভেল দিচ্ছে, আনসার হবে মাউন্ট এভারেস্ট। বিকজ মাউন্ট এভারেস্টে কি হচ্ছে, জলের বয়েলিং পয়েন্টটা কমে গিয়ে অ্যাপ্রক্সিমেটলি 78-79 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে জল যদি 100 ডিগ্রি সেলসিয়াসে ভেপারাইজ করে বা বয়েল করে, তার থেকে অনেক কম তাপমাত্রায় অনেক তাড়াতাড়ি বয়েল করে যাবে জল, কোথায়, তোমার মাউন্ট এভারেস্টে। যে কারণে মাউন্ট এভারেস্টে খাবার প্রিপেয়ার করতে ম্যাক্সিমাম টাইম লাগবে। মনে রাখবে অ্যাটমসফেরিক প্রেশার যত কমবে, মাইন্ড ইট, অ্যাটমসফেরিক প্রেশার যত কমবে জলের বয়েলিং পয়েন্ট তত কমবে এবং জল তত তাড়াতাড়ি ফুটে যাবে এবং খাবার সিদ্ধ করতে তত বেশি সময় লাগবে। অর্থাৎ ইফ water takes less time to boil, food takes more time to prepare, and if water takes more time to boil, food takes less time to prepare। তাহলে ওয়াটারের কি সময় লাগছে আর ফুডের কি সময় লাগছে দেখো, বেশি কম ইনভার্স। অর্থাৎ if water takes less time to boil, food takes more time to prepare, if water takes more time to boil, food takes less time to prepare। মাথায় রাখবে, ঠিক আছে। তো মনে রাখবে জলের ক্ষেত্রে বয়লিং পয়েন্ট হচ্ছে এমন একটা টেম্পারেচার যেখানে ভেপার প্রেশার উইল বি ইকুয়াল টু অ্যাটমসফেরিক প্রেশার, ভেপার প্রেশার উইল বি ইকুয়াল টু অ্যাটমসফেরিক প্রেশার, মাইন্ড ইট, ঠিক আছে। ধরো তোমার একটা এক্সাম্পল দিই, WBCS এর তো এক্সাম আছে প্রিলিমস ফেব্রুয়ারি 9-এ, খুবই বার্নিং এক্সাম, সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ এক্সাম এবং খুবই হাইলাইটেড একটা এক্সাম। আজকের দিনে দাঁড়িয়ে WBCS খুবই স্টুডেন্টদের কাছে, ইয়ং জেনারেশনের কাছে খুব বড় সড়ো একটা এক্সাম, ঠিক আছে। সো WBCS প্রিলিমসে মনে করো জেনারেলি কাট অফ থাকে, তোমাদের বলি 105 এর আশেপাশে কাট অফ থাকে, আউট অফ 200 প্রিলিমসে 105 অ্যারাউন্ড কাট অফ থাকে। তো সাপোজ PSC এবার কি করলো, অ্যানাউন্স করে দিল যে WBCS এর কাট অফ থাকবে 50 প্রিলিমসে। তাহলে দেখো এখন থেকেই তোমার পড়াশোনা করার ইচ্ছা চলে যাবে। যদি তোমাকে বলে দেওয়া হয়, খুব প্রথম কথা মন মে লাড্ডু ফুট যাবে, ঠিক আছে, খুব আনন্দ হবে তোমার যে WBCS PSC অ্যানাউন্স করে দিল কাট অফ এত কম। তো যদি কাট অফ মোটামুটি ধরো 50 কাট অফ অ্যানাউন্স করে, তুমি তো তখন আর পড়াশোনা করতে চাইবে না, বিকজ তোমার এখন নর্মাল যে প্রিপারেশন আছে সেটা দিয়ে তুমি কিন্তু 50+ নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে, তুমি আর পড়াশোনা করতে চাইবে না। তার মানে কাট অফ ভ্যালু যত কমে গেল তোমার দেখো প্রিপারেশন নেওয়ার টেন্ডেন্সি বা ইচ্ছা কমে গেল। বাট যদি উল্টোটা হয়, WBCS যদি PSC যদি অ্যানাউন্স করে যে এবার কাট অফ থাকবে 170 কাট অফ থাকবে, তখন তুমি কি করবে, তখন তুমি প্রচুর পড়াশোনা শুরু করে দেবে, ঠিক কিনা। তার মানে কাট অফ ভ্যালু কমে গেলে তোমার প্রিপারেশন নেওয়ার ইচ্ছা কমে যায়, কাট অফ ভ্যালু বেড়ে গেলে তোমার প্রিপারেশন নেওয়ার ইচ্ছা বেড়ে যায়। বুঝতে পারলে কি বললাম, কাট অফ ভ্যালু যদি কমে যায় তোমার প্রিপারেশন নেওয়ার ইচ্ছা কমে যায়, আর কাট অফ ভ্যালু যদি বেড়ে যায় তোমার প্রিপারেশন নেওয়ার ইচ্ছাটাও বেড়ে যায়। তাহলে কাট অফ ভ্যালু কমলে প্রিপারেশন নেওয়ার ইচ্ছা কমবে, কাট অফ ভ্যালু বাড়লে প্রিপারেশন নেওয়ার ইচ্ছাটাও বাড়বে। বুঝতে পারলে, সেরকম জলের ক্ষেত্রেও তাই, যদি অ্যাটমসফেরিক প্রেশার জলের কমে যায়
তাহলে জলের বয়লিং পয়েন্টও কমে যায়। আর অ্যাটমসফিয়ারিক প্রেশার যদি বেড়ে যায় তাহলে জলের বয়লিং পয়েন্ট বেড়ে যায়। কি বললাম? সারাউন্ডিং প্রেশার বা অ্যাটমসফিয়ারিক প্রেশার যদি কমে যায় জলের বয়লিং পয়েন্ট কমে যায়, আর সারাউন্ডিং প্রেশার বা অ্যাটমসফিয়ারিক প্রেশার যদি বেড়ে যায় জলের বয়লিং পয়েন্ট বেড়ে যায়। বুঝতে পারলে কি বললাম? অ্যাটমসফিয়ারিক প্রেশার যদি কমে যায় জলের বয়লিং পয়েন্ট কমে যায়, আর অ্যাটমসফিয়ারিক প্রেশার যদি বেড়ে যায় জলের বয়লিং পয়েন্ট বেড়ে যায়। হাই অল্টিটিউডে অ্যাটমসফিয়ারিক প্রেশার কম, জলের বয়লিং পয়েন্ট কম, জল তাড়াতাড়ি ভেপার হয়ে যায়, জল তাড়াতাড়ি বয়েল করে যায়। তাই জন্য if water takes less time to boil, food takes more time to prepare. It is the water which will think about the food. If water itself vaporizes, who will think about the food? Water এর কাজ ফুডকে নিয়ে চিন্তা করা। তাহলে ওয়াটার যদি ভ্যাপারাইজ হয়ে যায় তাহলে ফুডকে ছেড়ে পালিয়ে যায়, তাহলে ফুডের কথা কে ভাববে? যে কারণে ফুড আনপ্রিপেয়ার থেকে যাচ্ছে। তাই হাই অল্টিটিউডে কুকিং টেক্স অলওয়েজ ম্যাক্সিমাম টাইম, এটা মাথায় রাখবে। ঠিক আছে? তাহলে বয়লিং পয়েন্ট ইজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ ভেপার প্রেশার অফ লিকুইড বিকামস ইকুয়াল টু দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কমপ্লিট হলো। আমরা এবার নেক্সট কোশ্চেনে সুইচ করব। তোমাদের কোশ্চেন এক্সপ্লেনেশন কেমন লাগছে আমাকে চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আমি ফোনটাকে চালু রাখছি, কে কেমন চ্যাট করছে দেখার জন্য, কে কেমন চ্যাট করছে, লাইভ চ্যাট করছে সেটা দেখার জন্য আমি ফোনটাকে চালু রাখছি। কেউ চ্যাট করছে কিনা দেখার জন্য আমি ফোনটাকে চালু রাখছি। হ্যাঁ, কয়েকজন চ্যাট করেছে, গুড ইভিনিং লিখে পাঠিয়েছে। প্রথমে একটু টাইমিং আজকে একটু প্রথমে টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছিল। আগের যে লাইভ কিটা বা স্ট্রিম কিটা ছিল সেটা দিয়ে আমি ক্লাস স্টার্ট করে দিয়েছিলাম 15 মিনিট, বাট সেটা লাইভ স্ট্রিমিং হচ্ছিল না। এখন দেখছি হচ্ছে। অরিন্দ্র ব্যানার্জি বলছে দারুণ লাগছে, ভেরি নাইস। ওকে, এখন সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? এভরিবডি ক্যান ইউ হিয়ার মি? আমি এখন একটু তোমার ফোনের দিকে তাকিয়ে আছি, সেখানে কেউ চ্যাটগুলো করছে কিনা দেখার জন্য। সবাই আমার কথা শুনতে পাচ্ছ? 7টা থেকে আমি ক্লাস স্টার্ট করে দিয়েছিলাম, বাট কিছু টেকনিক্যাল ইস্যুস হয়েছিল। আগের যে স্ট্রিম কিটা ছিল তাতে তোমার আমি ক্লাস স্টার্ট করে দিয়েছি 10-15 মিনিট, বাট তাতে তোমার লাইভ আমাকে দেখাচ্ছিল না। তাই জন্য আমি তখন ফোন চালু ছিল, বাট দেখলাম কেউ কমেন্ট করছে না, বা আমি ভাবলাম বোধহয় ক্লাস স্টার্ট হয়নি। তো এখন ক্লাস স্টার্ট হয়ে গেছে। এখন আমার কথা সবাই শুনতে পাচ্ছ? অনন্যা, সৃজিতা, অরিন্দম, আমি কমেন্ট দেখতে পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। ওকে, চলো তাহলে ফার্স্ট কোশ্চেনটা তো আমরা বললাম। ফার্স্ট কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো? আই হোপ এভরিবডি ফার্স্ট কোশ্চেনটা বুঝতে পেরেছো? ফার্স্ট কোশ্চেনটা বুঝতে পেরেছো? বয়লিং পয়েন্টস ইজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ ভেপার প্রেশার অফ লিকুইড বিকামস ইকুয়াল টু অ্যাটমসফিয়ারিক প্রেশার। ঠিক আছে? তো যে এক্সাম্পলটা দিলাম, পিএসসি যদি কাট অফ ভ্যালু কমিয়ে দেয় তাহলে তোমার প্রিপারেশন লেভেল কমে যাবে। পিএসসির কাট অফ ভ্যালু বেড়ে গেলে তোমার প্রিপারেশন লেভেল বেড়ে যাবে। ওই কাট অফ ভ্যালুটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার, মনে রাখো। আর তোমার প্রিপারেশনটা হচ্ছে বয়লিং পয়েন্ট, তুমি হচ্ছে জল। ঠিক আছে? তাহলে তুমি কাট অফ ভ্যালু কমে গেলে তুমি প্রিপারেশন লেভেল কমিয়ে দেবে, তার মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার কমে গেলে জলেরও বয়লিং পয়েন্ট কমে যায়। ঠিক আছে? তাহলে বয়লিং পয়েন্টের ডেফিনেশন হচ্ছে ভেপার প্রেশার ইজ ইকুয়াল টু অ্যাটমসফিয়ারিক প্রেশার। পরবর্তী কোশ্চেনে ঢুকছি। হুইচ অফ দ্য ফলোইং শোজ সাবলিমেশন? নিচের কে সাবলিমেশন দেখায়? এই দুটো অলরেডি আনসার করা আছে। কেন? বিকজ আমি তো বললাম 10 মিনিট ধরে আমি অলরেডি পড়ানো স্টার্ট করে দিয়েছিলাম, বাট তখন লাইভ স্ট্রিমিং এ কোনো প্রবলেম হচ্ছিল। আমি আবার নতুন করে শুরু করছি। হুইচ অফ দ্য ফলোইং শোজ সাবলিমেশন? ঊর্ধ্বপাতন, ডাইরেক্ট সলিড থেকে গ্যাসিয়াস স্টেটে চলে যাওয়া, ডাইরেক্ট সলিড থেকে ভেপারাইজ স্টেটে চলে যাওয়া, সাবলিমেশন। হুইচ অফ দ্য ফলোইং শোজ সাবলিমেশন? আনসার হবে সি, ক্যাম্ফর, কর্পূর। ডাইরেক্ট সলিড থেকে ভেপার স্টেটে চলে যায় হচ্ছে ক্যাম্ফর, কর্পূর। ঠিক আছে? তাহলে কর্পূর, ন্যাপথা তোমরা জানো, আয়োডিন, এগুলো হচ্ছে সাবলিমেট করে। সাবলিমেট করা মানে ডাইরেক্ট কঠিন থেকে বাষ্পে পরিণত হয়ে যাওয়া বা সলিড টু ভেপারাইজ হয়ে যাওয়া, সেটাকে সাবলিমেট করা বলে। আমরা বলে দিই আইসের ক্ষেত্রেও এরকম একটা সাবলিমেশন স্টেট আছে। আইস, নর্মাল আইসের ক্ষেত্রে এরকম একটা সাবলিমেশন স্টেট আছে। একটু একটা এক্সাম্পল দিই। মনে করো একটা কন্টেনার, তাতে জল রয়েছে। সাপোজ দেয়ার ইজ এ কন্টেনার ইন হুইচ দেয়ার ইজ ওয়াটার। এবার কন্টেনার ঢাকনা বন্ধ করে পুরো সিল করে সিস্টেমটাকে আমি চাঁদে নিয়ে গেলাম। এবার চাঁদে নিয়ে গেলে ঢাকনা যদি খুলে দিই, চাঁদে নিয়ে গিয়ে যদি ঢাকনা খুলে দিই, কি হবে? দেন অ্যান্ড দেন ওয়াটারটা ভেপারাইজ হয়ে যাবে। কেন? বিকজ চাঁদে সারাউন্ডিং গ্র্যাভিটি তো খুবই কম, মানে চাঁদের গ্র্যাভিটি তোমরা জানো পৃথিবীর 1/6। তাই জন্য অ্যাম্বিয়েন্ট প্রেশার যেটা সারাউন্ডিং প্রেশার এবং অ্যাটমসফিয়ার বা ফ্লুইড নেই বললেই চলে, তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেশার তো ওখানে নেল। আমরা এইমাত্র জানলাম, আগের কোশ্চেনটাতেই জানলাম যে অ্যাটমসফিয়ারিক প্রেশার কমে গেলে জলের বয়লিং পয়েন্ট কমে যায়। চাঁদে অ্যাটমসফিয়ারিক প্রেশার তো নীল, জল তো নিজের স্বাভাবিক তাপমাত্রায় ফুটে যাবে। জল নিজের স্বাভাবিক নর্মাল টেম্পারেচারে ভেপারাইজ হয়ে যাবে বা
ফুটে যাবে, ঠিক আছে। জল যদি নিজের স্বাভাবিক তাপমাত্রায় ফুটে যায়, তার মানে কি জল তো মানে কন্টেনারের মধ্যে যে নর্মাল টেম্পারেচারটা আছে তাতেই জলটা ভেপারাইজ করে যাবে, কন্টেনারের মধ্যে যে নর্মাল টেম্পারেচারটা আছে তাতেই জলটা ভেপারাইজ করে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে? কন্টেনারের মধ্যে যে নর্মাল জলের যে নর্মাল টেম্পারেচার তাতেই জলটা ভেপারাইজ করে যাবে। কি হবে দেখো, ভালো করে ভাবো। টোটাল ওয়াটারের মধ্যে মানে টোটাল কন্টেনারের মধ্যে যে জলটা আছে সেটাকে আমি মনে করো 3টে লেয়ারে ভেঙে নিচ্ছি, আপার লেয়ার, মিডল লেয়ার আর বটম লেয়ার, 3টে লেয়ারে মনে করো জলটাকে আমি ধরে নিচ্ছি রয়েছে। তো যখনই আমি এক্সপোজ করছি, ঢাকনা খুলছি, ঠিক আছে, পুরো সিস্টেমটাকে এক্সপোজ করছি, ঢাকনা খুলছি, আপার যে জলটা সে তো সবার আগে সারাউন্ডিং এর কন্ট্যাক্ট পাবে, আপার জলটা দেন অ্যান্ড দেন ভেপারাইজ হয়ে যাবে। এবার যখনই লিকুইড স্টেট চেঞ্জ করে, ল্যাটেন্ট হিট দরকার, তখন আপার জলটা কি করবে, লোয়ার ওয়াটার থেকে ল্যাটেন্ট হিট বার করবে, তখন লোয়ার ওয়াটারটা ফ্রিজ করে যাবে, লোয়ার ওয়াটার থেকে ল্যাটেন্ট হিট বার করে আপার ওয়াটারটা ভেপারাইজ হয়ে গেল, তখন কিন্তু লোয়ার ওয়াটারটা ফ্রোজেন হয়ে যাবে বা আইসে কনভার্ট হয়ে যাবে লোয়ার ওয়াটারটা। লোয়ার ওয়াটার যদি আইসে কনভার্ট হয়ে যায়, ভালো কথা, খুব ভালো কথা, তাহলে আপার ওয়াটার, মিডল ওয়াটার সাথে সাথে একসাথে মনে করো ভেপারাইজ হয়ে গেল, একদম নিচের জল থেকে তোমার ল্যাটেন্ট হিট বার করলো, তাহলে নিচের জলটা ততক্ষণে আইসে কনভার্ট হয়ে গেছে, নিচের জলটা ততক্ষণে আইসে কনভার্ট হয়ে গেছে। এবার যেই উপরের জলগুলো আস্তে আস্তে ভেপারাইজ হয়ে গেছে, নিচের যে আইসটা সে তখন এক্সপোজ হয়ে গেছে সারাউন্ডিং এর কাছে, নিচের আইসটা তখন আবার সাবলিমেট করে যাবে, দেন অ্যান্ড দেন সলিড থেকে ভেপার হয়ে যাবে। এই অবস্থায় বলা হচ্ছে যে সারাউন্ডিং প্রেশার যখন খুব কম যখন সারাউন্ডিং প্রেশার মানে চাঁদের মতো জায়গায়, সেখানে আইসেরও কিন্তু সাবলিমেশন হয়। পৃথিবীতে তুমি তোমার ঘরে আইসের সাবলিমেশন হওয়ানো মুশকিল আছে, বাট সারাউন্ডিং প্রেশার যখন খুব কমে যাবে তখন আইসও কিন্তু সাবলিমেট করবে। তাহলে কি বললাম, কন্টেনারের মধ্যে জল, পুরো সিস্টেমটা এক্সপোজ করা হয়েছে চাঁদে, তখন উপরের জলটা নিচের জল থেকে ল্যাটেন্ট হিট বার করে ভেপারাইজ হয়ে যাবে, নিচের জলটা দেন অ্যান্ড দেন ফ্রিজ হয়ে যাবে, তারপর সেই ফ্রোজেন পার্টটা যখন আবার এক্সপোজড হবে সারাউন্ডিং এর কাছে, তখন ফ্রোজেন পার্টটা ভেপারাইজ হয়ে যাবে, ডাইরেক্ট সলিড টু ভেপার, সেই স্টেটটাকে সাবলিমেট করা বলে। ক্যাম্পারের সাথেও এটা হয়, বুঝতে পারলে সবাই? ক্লিয়ার? রাজীব ক্লিয়ার? অরিন্দম ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? যেটা বললাম সেটা বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার টু মি? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, সবাই আস্তে আস্তে দেখো, আমি এগিয়ে চলি। পরবর্তী কোশ্চেনে ঢুকছি। To restore the color of painting, which of the following is used? To restore the color of painting, which of the following is used? To restore the color of painting, which of the following is used? নিচের কোনটা ইউজ করা হয় টু রিস্টোর দ্য কালার অফ দ্য পেন্টিং? পেন্টিং লেড পেন্টিং যেগুলো হয়, ধরো দেখবে বাড়ির বাইরে যে রং ফংগুলো করে চকচক করে, লেড পেন্টিং ইউজ করা হয়। ওই লেড পেন্টিং এ অনেক সময় কি হয়, ওই H2S হাইড্রোজেন সালফাইড সাথে লেড পেন্টিং এর যে লেড অক্সাইডটা থাকে, সেই লেড অক্সাইডের সাথে হাইড্রোজেন সালফাইডের অনেক ক্ষেত্রে কি হয়, রিয়াকশন হয়ে যায়, রিয়াকশন হয়ে গিয়ে না একটা কালচে একটা ব্যাপার চলে আসে। সেই যে পেন্টিং এর উপর যে কালচে দাগ, সেটাকে রিমুভ করতে নিচের কোন এলিমেন্টটাকে ইউজ করা হবে? আনসারটা হবে সি, হাইড্রোজেন পারঅক্সাইড। আনসারটা হবে সি, হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2। আনসার হবে সি, H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড। কি বললাম যে এখন যে ইদানিং যে বাড়ির বাইরে টাইলস বা তোমার বিভিন্ন ব্যাগ ফ্যাগগুলো রং করতে লেড ইউজ করা হয়, ঠিক আছে, লেডকে বলা হয় সাইলেন্ট কিলার, ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবে, লেড হচ্ছে সাইলেন্ট কিলার। তুমি যত আজকাল লিপস্টিক বা যে কোনো খুব চকচকে যে তোমার ম্যাটেরিয়ালগুলো ইউজ হয় না, লিপস্টিকে থাকে, তারপর ব্যাগে চকচকে ব্যাগে, সেগুলোতে লেড ইউজ করা হয়, কালার লেড কালার দেওয়া হয়, ঠিক আছে। তো লেডকে বলা হয় সাইলেন্ট কিলার। তাই জন্য একটু কম চকচকে জিনিস বা কম গ্লসে জিনিস তোমরা ব্যবহার করার চেষ্টা করবে, বিকজ লেড যখন আমাদের ব্রেনে ঢোকে তখন কিন্তু তোমার ব্রেন হ্যামারেজ হওয়ার চান্স থাকে। সাইলেন্ট কিলার মানে কি, একটু সময় নেবে, ঠিক আছে। তারপরে কিডনি ড্যামেজ করতে পারে লেড কিন্তু যথেষ্ট পরিমাণে টক্সিক। তবে সাইলেন্ট কিলার মানে কি, একটু বেশি সময় নেয় এয়ারে, যখন তোমার পলিউট্যান্ট হিসেবে লেড থাকে, লেড পাওয়া যায় এয়ারে, তখন সেই এয়ার যত বেশি অ্যাবজর্ব হয় আমাদের বডিতে, তত আমরা খিটখিটে হয়ে যাই, ঠিক আছে। এই জন্য দিনের শুরুতে যখন বাড়ি থেকে বেরোই, দেখো কত চনমনে থাকে,
আর যখন সারাদিন অফিস করে আমরা বাড়িতে ঢুকি দেখবে কত খিটখিটে হয়ে যায় আমরা, ওই ব্রেনের লেড অবজর্ভ হয়ে যায়। যত বেশি লেড অবজর্ভ হবে, লেড একটা পলিউট্যান্ট, যত বেশি অবজর্ভ হবে তত কিন্তু তোমাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যাবে, সাইলেন্ট কিলার। তুমি খিটখিটে হয়ে যাবে, তোমার সাইকোলজিক্যাল ব্রেকডাউন হতে শুরু করবে। তো যাই হোক, এবার কালার ইন্ডাস্ট্রিতে বা তোমার ক্রোমো ইন্ডাস্ট্রিতে তোমার তো লেড ইউজ করতেই হবে, কিছু করার নেই। এবার মার্কেটিংয়েরও তো একটা ব্যাপার আছে, বিজনেসেরও একটা ব্যাপার আছে, তাই জন্য চকচকে মেটেরিয়ালের উপর আমাদের চোখ সবার আগে যায়। তো লিপস্টিকে থাকে বা বিভিন্ন ক্রিমগুলোতে থাকে বা তোমার ব্যাগের আউটার মেটেরিয়ালে থাকে, খুব বেশি চকচকে জিনিস ইউজ না করাই ভালো। তো যাই হোক, তো ইউজ যখন হচ্ছে মার্কেটিংয়ের জন্য, তো কিছু তোমার হাতে তো কিছু নেই। তো যাই হোক, তো বলছে যে লেড কালার সেগুলোকে H2S এর সাথে যেমন লেডের রিয়াকশন হয় তখন একটা কালচে ব্যাপার চলে আসে। মানে বলছে যে ধরো লেড অক্সাইড প্লাস H2S যখন রিয়াকশন হয় তখন তৈরি হয় PbS প্লাস H2O। এই যে PbSটা না, এটা একটু ব্ল্যাকিশ নেচারের হয়, এই PbSটা একটু ব্ল্যাকিশ নেচারের হয়। এটা হোয়াইট থাকে, এটা তোমার পেন্টিং এর মধ্যে রয়েছে, কালারে রয়েছে। H2S এর সাথে রিয়াক্ট করে এটা একটু ব্ল্যাকিশ নেচারের হয়ে গেল। তো এবার আমরা কি করব, এই ব্ল্যাকিশ নেচারটাকে রিমুভ করার জন্য আমরা কি করব, H2O2 ইউজ করব। কিভাবে H2O2 ইউজ করব, ধরো বলছে যে PbS তার সাথে তুমি যদি H2O2 অ্যাড করে দাও, তুমি কি পেয়ে যাবে, তুমি পেয়ে যাবে PbSO4 পেয়ে যাবে প্লাস 4H2O পেয়ে যাবে। PbS প্লাস 4H2O2 অ্যারো দিয়ে PbSO4 প্লাস 4H2O এইটা পেয়ে যাবে। তার মানে এই যে স্টেটটা চলে এলো, লেড সালফেটের এই যে স্টেটটা চলে এলো, এটা কিন্তু একটু হোয়াইটিশ হবে। তার মানে দেখো PbO প্লাস H2S ইকুয়াল টু PbS প্লাস H2O। এখানে আবার দেখো PbS প্লাস 4H2O2 অ্যারো দিয়ে PbSO4 প্লাস 4H2O। এইভাবে লেড সালফাইডের যে ব্ল্যাকিশ কালারটা চলে আসছে, PbS এর যে কালারটা চলে আসছে ব্ল্যাকিশ কালারটা, সেটা H2O2 বা হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে মিশে গিয়ে তোমার তৈরি করছে লেড সালফেটের তোমার হোয়াইট একটা, লেড সালফেটের যেহেতু হোয়াইট কালার মানে ওই ব্ল্যাকিশ ব্যাপারটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। তার মানে PbO প্লাস H2S মনে রাখবে PbS প্লাস H2O, PbS প্লাস 4H2O2 মনে রাখবে PbSO4 প্লাস 4H2O। এইভাবে মনে রাখবে যে এই ইকুয়েশনটা লিখে দিলাম, তোমরা একটু দেখে নিও। ইকুয়েশনটা লেখা থাকলে তোমার মনে রাখতে সুবিধা হবে। তাহলে টু রিস্টোর দ্য কালার অফ পেন্টিং, তার মানে ব্ল্যাক কালার যেটা হয়ে গেছিল H2S এর সাথে রিয়াক্ট করে সেটা আবার হোয়াইট হয়ে যাবে, আবার কালারলেস হয়ে যাবে তোমার যদি হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে দাও। তাহলে লেড কালারগুলোতে তোমার ম্যাক্সিমাম পেন্টিংয়ে এখন লেড ইউজ করা হয়, সেই লেড কালারগুলোতে তোমার এখন H2O2 ইউজ করা হচ্ছে, যাতে করে পুরনো যে কালচে ব্যাপারটা চলে এসেছিল সেটা আবার সাদাটে হয়ে যায়। অর্থাৎ কালার রিমুভ করতে তোমার কিন্তু ব্ল্যাকিশ কালারটাকে, অর্থাৎ যে কালো দাগটা চলে আসছে সেটাকে রিমুভ করতে আমরা H2O2 ইউজ করব। তাহলে মনে রাখবে PbO প্লাস H2S, অর্থাৎ পেন্টিংয়ে যে PbO থাকে রেড অক্সাইড, সেটা H2S এর সাথে রিয়াক্ট করে PbS তৈরি করে। সেই PbSটাকে রিমুভ করার জন্য আমরা আবার ফার্দার H2O2 ইউজ করতে পারি। ঠিক আছে, চলো এইভাবে আমরা টু রিস্টোর দ্য কালার অফ পেন্টিং উই ইউজ হাইড্রোজেন পারঅক্সাইড। চলো নেক্সট কোশ্চেনে ঢুকবো। এরকম কোশ্চেন কিন্তু এক্সামে থাকতে পারে, যেগুলো আপকামিং WBCS এক্সামের জন্য খুবই হাইলি ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেনে আসো। নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেনে আসো। হুইচ মেটাল ইজ ম্যাক্সিমাম অ্যাট আর্থ ক্রাস্ট? আর্থ সারফেসে কোন মেটাল সব থেকে বেশি পরিমাণে থাকে? আর্থ ক্রাস্টে কোন মেটাল সব থেকে বেশি পরিমাণে থাকে, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন। আর্থ ক্রাস্টে কোন মেটাল সব থেকে বেশি পরিমাণে থাকে, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন। তোমরা দেখে নাও কোশ্চেনটা কি কি অপশন দেওয়া আছে, ভালো করে দেখে নাও। আর্থ ক্রাস্টে কোন মেটাল সব থেকে বেশি পরিমাণে থাকে? K ফর পটাশিয়াম দিয়েছি, L ফর অ্যালুমিনিয়াম দিয়েছি, Fe ফর আয়রন দিয়েছি, Ca ফর ক্যালসিয়াম দিয়েছি। চারটে মেটাল দেওয়া আছে এখানে, ক্যালসিয়াম, ফেরম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম। এই চারজনের মধ্যে আর্থের সারফেসে সব থেকে বেশি পরিমাণে কে আছে? কি হবে আনসার? ABCDর মধ্যে কে বলতে পারে? কি হবে আনসার? সবাই তোমরা দেখে নাও। হুইচ মেটাল ইজ ম্যাক্সিমাম অ্যাট আর্থ সারফেস? কোন মেটাল সব থেকে বেশি পরিমাণে আসে আর্থের সারফেসে? আনসার হবে বি, অ্যালুমিনিয়াম। বিকজ অ্যালুমিনিয়াম থাকে 8% আর্থের সারফেসে, আর্থের ক্রাস্টে। আর্থ ক্রাস্ট মানে হচ্ছে ভূপৃষ্ঠ, আর্থ ক্রাস্টে সব থেকে বেশি পরিমাণে অ্যালুমিনিয়াম থাকবে। বাকিগুলোর পার্সেন্টেজ একটু কম। আয়রন থাকে অ্যাপ্রক্সিমেটলি 5%, ঠিক আছে। তোমার ক্যালসিয়াম থাকে অ্যাপ্রক্সিমেটলি 3.6%, আর পটাশিয়াম থাকবে অ্যাপ্রক্সিমেটলি 2.8%। পার্সেন্টেজগুলো লিখে দিলাম, এক্সামে কোশ্চেনে দিতে পারে। হুইচ মেটাল ইজ ম্যাক্সিমাম অ্যাট আর্থ ক্রাস্ট?
আর্থ ক্রাস্টে সব থেকে বেশি কোন মেটালটা এক্সিস্ট করে? আনসার হবে অ্যালুমিনিয়াম। সব থেকে বেশি এক্সিস্ট করে আর্থ ক্রাস্টে অ্যালুমিনিয়াম। পার্সেন্টেজটাও দিয়ে দিলাম, 8% হচ্ছে অ্যালুমিনিয়াম, বাকিগুলো পার্সেন্টেজ কম। 2.8% হচ্ছে পটাশিয়াম, 5% হচ্ছে আয়রন, 3.6% হচ্ছে ক্যালসিয়াম। তাহলে সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে আয়রন, ফার্স্ট হচ্ছে অ্যালুমিনিয়াম, সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে আয়রন, এটাও দেখে নাও। ঠিক আছে, সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে আয়রন, সেকেন্ড হাইয়েস্টও দিয়ে দিতে পারে এক্সামে। সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে এফি আয়রন, সেটাও এক্সামে দিয়ে দিতে পারে, বলা যায় না, সেটাও এক্সামে দিয়ে দিতে পারে। তোমার 3 ইডিয়টস মুভি তো সবাই দেখেছো, 3 ইডিয়টস। তো 3 ইডিয়টসে একটা কথা ছিল না যে তোমার চাঁদে প্রথম কে যায় এটা সবাই জানে, চাঁদে সেকেন্ড কে যায় কেউ জানে না। তো পিএসসি এখন চাঁদে সেকেন্ড কে যায় এই টাইপের কোশ্চেন দেবে। ঠিক আছে, সুতরাং ফার্স্ট হাইয়েস্ট বা সেকেন্ড হাইয়েস্ট তোমাকে সবই জানতে হবে। তো হাইয়েস্ট হচ্ছে অ্যালুমিনিয়াম 8%, সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে আয়রন 5%। আর্থ ক্রাস্টে কোন মেটাল সব থেকে বেশি পরিমাণে আছে? আনসার দিলে অ্যালুমিনিয়াম বলবে, সেকেন্ড হাইয়েস্ট দিলে তোমরা আয়রন বলবে আনসার। চলো পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনে যাব। ফর আই ওয়াশ হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড? আই ওয়াশের জন্য নিচের কোন অপশনটা ইউজ করা যেতে পারে? নিচের কোন অপশনটা আই ওয়াশের জন্য ইউজ করা যেতে পারে? সিলিকা দেওয়া আছে, বোরিক অ্যাসিড দেওয়া আছে, ব্রোমিন দেওয়া আছে, আর বেনজিন দেওয়া আছে। নিচের কোনটা আই ওয়াশের জন্য ইউজ করা যেতে পারে? আনসার হবে, পেনটা চালু করি, আনসার হবে বি, বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড হবে আনসার, বোরিক অ্যাসিড হচ্ছে আনসার হবে বোরিক অ্যাসিড। তোমরা জানো বোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3BO3। বোরিক অ্যাসিডের সংকেত, বোরিক অ্যাসিড হচ্ছে আই ওয়াশের জন্য ইউজ করা হয়। দেখবে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে কিছুই না, সবাই জানো হয়তো। যখন আমরা আই টেস্ট করাতে যাই, আই চেক আপ করাতে যাই, আমিও যখন যাই আই চেক আপ করাতে, ঠিক আছে, ধরো রেগুলার বেসিসে তো আমাকে আই চেক আপ করাতে হয়, মানে পাওয়ার বেড়েছে কমেছে এটা দেখার জন্য, কমে না বেড়েই যায় আমার। ঠিক আছে, তো আই চেক আপের জন্য ধরো আমি যখন আই চেক আপ করতে গেলাম, ডাক্তার আমাকে বলে দেয় যে আপনার সাথে কেউ এসছে কিনা। তো কখনো যায় বা আমার সাথে কখনো কেউ থাকে, কখনো কেউ থাকে না। তো যাই হোক, ডাক্তার কি করে, এটা কেন জিজ্ঞেস করে আপনার সাথে কেউ এসছে কিনা? বিকজ ডাক্তার চোখে বোরিক অ্যাসিড মেরে দেয় প্রথমেই। চোখে ওরা বোরিক অ্যাসিড মেরে দেয় কেন না? চোখটাকে ক্লিয়ার করার জন্য। আই ওয়াশ মানে চোখ ক্লিয়ার করার জন্য, কোনো ইনফেকশন বা কোনো জার্ম টার্ম রয়েছে কিনা চোখে সেটাকে পুরো ক্লিয়ার করার জন্য ওরা কি করে? বোরিক অ্যাসিড মেরে দেয়। বোরিক অ্যাসিড মেরে দিলে কি হবে? আমাদের চোখের যে পিউপিলটা না, সেটা একটু বড় হয়ে যায়। যখনই চোখে বোরিক অ্যাসিড মেরে দেবে, চোখের পিউপিলটা একটু বড় হয়ে যাবে। আর চোখের পিউপিল যখন বড় হয়ে যাবে, তখন না দিনের আলোতে তুমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবে না। মানে তখন চোখটাকে ছোট করে, এরকম চোখটাকে ছোট করে নিতে হবে, তুমি বেশিক্ষণ চোখটা তাকিয়ে থাকতে পারবে না দিনের আলোতে। একবার কি হয়েছিল, আমি তো আই টেস্ট করাতে গেছি, চেক আপ করাতে গেছি, তো আমি এরকম, আমার আইডিয়া ছিল না যে এরকম কিছু হয়। তো ওরা আমাকে বললো যে স্যার আপনার চোখে একটা ড্রপ দেবো, তাতে একটু কিছুক্ষণ ঝাপসা দেখাবে। আমি বললাম ঠিক আছে, তাই হোক। ওরা চোখে ড্রপটা দিয়ে দিল, মানে বোরিক অ্যাসিড মেরে দিল। আমি জানতাম না সেখানে কি কম্পোনেন্ট থাকে। ঠিক আছে, তো এখন জানি। তো আমাকে চোখে বোরিক অ্যাসিড মেরে দিয়েছে, তো চোখে ড্রপ দিয়ে দিয়েছে যথারীতি। এবার আমি 1 ঘন্টা ওয়েট করেছি, 1 ঘন্টার মতো ওয়েট করেছি, একদম চোখ টোটালি আবছা, আমি কিছু দেখতে পাচ্ছি না সামনে, মানে একদম মানে মানে ঘড়ির টাইম দেখতে পাচ্ছি না, এরকম দূরে নিয়ে যাচ্ছি, এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে প্রবলেম হয়ে যাচ্ছে। তো এবার এত আবছা হয়ে যাচ্ছে চোখটা। এবার বাইরে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে দেখলাম যে দিনের আলোতে কিছু তাকানো যাচ্ছে না। ঠিক আছে, মানে ব্রাইটনেস নিতে পারছে না, এক্সট্রিম ব্রাইটনেস সানে সেটা নিতে পারছে না চোখ। ঠিক আছে, তো কি হচ্ছে তখন পিউপিলটাকে এত বাড়িয়ে দিয়েছে যে বেশি, মানে চোখে কোনো ইনফেকশন থাকলে সেটা ধরা পড়ে যাবে। ঠিক আছে, চোখে কোনো ইনফেকশন থাকলে সেটা ধরা পড়ে যাবে। এরকম একটা টেন্ডেন্সি ডাক্তার নিয়ে থাকে চোখের ট্রিটমেন্টে। ওরা প্রথমে বোরিক অ্যাসিড মেরে দেয় আই ওয়াশের জন্য, চোখে কোনো ইনফেকশন বা চোখে কোনো জার্ম থাকলে সেটা দেন অ্যান্ড দেন ক্লিয়ার হয়ে যাবে, তারপর ফার্দার ওদের টেস্ট করতে সুবিধা হবে। তাহলে আই ওয়াশের জন্য তোমরা ইউজ করবে অবশ্যই বোরিক অ্যাসিড। মাথায় রাখবে আই ওয়াশের জন্য তোমরা কি ইউজ করবে? বোরিক অ্যাসিড। আচ্ছা, এই যে সিলিকা তো গ্লাস ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, তোমরা জানো সিলিকা গ্লাস ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, তোমরা সবাই জানো সিলিকা SiO2 গ্লাস ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। ঠিক আছে, আবার ইলেকট্রনিক গেজেটগুলো থেকে ভেপার রিমুভ করতে সিলিকা জেল ইউজ করা হয়। ইলেকট্রনিক গেজেট থেকে ভেপার রিমুভ করতে সিলিকা জেল ইউজ করা হয়। ঠিক আছে, যে কোনো ইলেকট্রনিক গেজেট কিনলে দেখবে একটা প্যাকেটে করে সিলিকা জেল তোমাকে দিয়ে দেয়। ঠিক আছে, ভেপার রিমুভ করতে সিলিকা জেলটা ইউজ করা হয়। এছাড়া গ্লাস ইন্ডাস্ট্রিতে তো সিলিকা জেলের ইউজ আছেই। আর বোরিক অ্যাসিড তো বলে দিলাম যে আই ওয়াশ করতে বোরিক অ্যাসিডটা ইউজ করা হয়। আর এদিকে তোমার ব্রোমিন আর বেনজিন, এদের একটা কম্বাইন্ড ইউজ আছে। ব্রোমিন আর বেনজিনের একটা কম্বাইন্ড ইউজ আছে, এটা হচ্ছে বেনজাইল ব্রোমাইড। বেনজাইল ব্রোমাইড, বেনজাইল ব্রোমাইড। টিয়ার গ্যাস হিসেবে এটাকে ইউজ করা যেতে পারে। টিয়ার গ্যাস হিসেবে বা টিয়ার গ্যাস প্রস্তুত করতে বেনজাইল ব্রোমাইড ইউজ করা হয়। লিখে রাখতে পারো, ব্রোমিন আর বেনজিনের একটা মিক্সচার, একটা কম্পোজিশন বেনজাইল ব্রোমাইড,
ব্রোমিন আর বেঞ্জিনের একটা কম্পোজিশন, বেঞ্জাইল ব্রোমাইড টিয়ার গ্যাস হিসেবে ইউজ করা যেতে পারে। তো কোথায় কোনটা ইউজ হয় এক্সামে দিতে পারে, কারণ ইদানিং কিন্তু খুব ডেলি লাইফ সায়েন্স থেকে কোয়েশ্চেন থাকে, অ্যাপ্লাইড সায়েন্স থেকে কোয়েশ্চেন থাকে, এগুলো সব ডেলি লাইফের কোয়েশ্চেন, এগুলো সব ডেলি লাইফের কোয়েশ্চেন। সো ডেলি লাইফ অথবা অ্যাপ্লাইড এই জায়গাটায় তোমরা বেশি করে ফোকাস করো। ডেলি লাইফ অ্যাপ্লাইড এই জায়গাটায় তোমরা বেশি করে ফোকাস করো। অ্যাপ্লাইড সায়েন্স এই জায়গাটায় তোমরা খুব ভালো করে ফোকাস করো। ফোকাস অন দিস পার্ট, অ্যাপ্লাইড সায়েন্স, ডেলি লাইফ সায়েন্স। তো এগুলো দেখো ডেলি লাইফের কোয়েশ্চেন। আই ওয়াশের জন্য আমরা ইউজ করছি বোরিক অ্যাসিড, সংকেত হচ্ছে H3BO3। সিলিকা জেল ইলেকট্রনিক গেজেটগুলোকে বা তোমার স্যাটেলাইট কমিউনিকেশনে, ওয়েভ গাইডে, সেখানে ভেপার রিমুভ করতে, ময়েশ্চার কন্টেন্ট রিমুভ করতে আমরা সিলিকা জেল ইউজ করি। আর ব্রোমিন আর বেঞ্জিনের একটা কম্বাইন্ড এফেক্ট আছে, সেটা হচ্ছে বেঞ্জাইল ব্রোমাইড, সেটাকে টিয়ার গ্যাস প্রস্তুত করতে ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে এই এক্সট্রা ইনফরমেশনগুলো একটু দেখে নেবে, এক্সামে কিন্তু খুব বেনিফিটেড হবে। আমি বারবার বলছি তোমরা ক্লাসগুলো করো, ঠিক আছে। আই ক্যান গ্যারেন্টি যে সব কোশ্চেন তোমরা আনসার করতে পারবে 100+। আমার ওদিকে মেন্সে 120+ আনসার করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। শুধু ক্লাসগুলো ভালো করে করো, প্রিলিমসে যে কটা কোশ্চেন থাকবে সবই তুমি আনসার করতে পারবে। ক্লাস করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, একদম আগুন লাগিয়ে দাও, চারিদিকে আনএকাডেমিকে ছড়িয়ে দাও, জাস্ট স্প্রেড করে দাও, স্প্রেড আনএকাডেমিকে ছড়িয়ে দাও চারিদিকে, জাস্ট হিট ইট, স্টেজ অন ফায়ার করে দাও। ঠিক আছে, এবার যারা যারা ফ্রি প্ল্যাটফর্মে আছো, ক্লাস দেখছো, ভালো লাগছে, তারা জয়েন করতে থাকো। আমি এখানে কোডও দিয়ে দিয়েছি, আমার কোডও দেওয়া ছিল, দেখে নাও আমার কোড। সাবস্ক্রাইব করার জন্য কোড দেওয়া ছিল, দেখে নাও। সাবস্ক্রাইব করার জন্য তুমি এই কোডটা ইউজ করতে পারবে। ঠিক আছে, এবার জয়েন করো, আমরা একদম আগুন লাগিয়ে দেবো। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন, নেক্সট কোশ্চেন, দারুণ কোশ্চেন দেখো। দ্য গ্রেট বেঙ্গলি সায়েন্টিস্ট বলছে, ইন 1920 সত্যেন বোস gave the concept of fifth state of matter. What is this? In 1920 সত্যেন বোস gave the concept of fifth state of matter. What is this? This is 1920 সালে সত্যেন বোস gave the concept of fifth state of matter. ম্যাটারের ফিফথ স্টেটের কনসেপ্ট দিয়েছিলেন 1920 সালে সত্যেন বোস। সেটা কি? চারটে অপশন দেওয়া আছে, প্লাজমা স্টেট, ফার্মিওন স্টেট, হিগস স্টেট, বোস আইনস্টাইন কন্ডেনসেট। আনসার হবে বি, বোস আইনস্টাইন কন্ডেনসেট। 1920 সালে সত্যেন বোস এই বোস আইনস্টাইন কন্ডেনসেটের কনসেপ্ট দিয়েছিলেন। মনে রাখবে এটা ক্রায়োজেনিক টেম্পারেচারে, ক্রায়োজেনিক और অ্যাবসলিউট টেম্পারেচারে কোনো গ্যাসকে নিয়ে গেলে এই স্টেটটা সে দেখাবে। ঠিক আছে, বোস আইনস্টাইন কন্ডেনসেট যেটা, সেটা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে কোনো গ্যাসকে নিয়ে গেলে সে এই স্টেটটা দেখাবে। ঠিক আছে, তাকে মানে সেই গ্যাসটা অবশ্যই বোস স্ট্যাটিস্টিক্সটাকে ফলো করতে হবে। কোনো একটা গ্যাস যদি বোস স্ট্যাটিস্টিক্স ফলো করে সেটাকে বোসন গ্যাস বলা হয়। কি বললাম? হোয়াট ইজ বোসন গ্যাস? আ গ্যাস হুইচ ফলোজ স্ট্যাটিস্টিক্স অফ সত্যেন বোস ইজ কল্ড বোসন গ্যাস। তো বলছে সত্যেন বোস এটা নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন যে কোনো একটা গ্যাসকে যদি এক্স্যাক্টলি ক্রায়োজেনিক টেম্পারেচারে, এক্স্যাক্টলি অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের কাছাকাছি নিয়ে যাওয়া যায়, তাহলে সে কি স্টেট দেখাবে? সে এই স্টেটটা দেখাবে টপোলজিক্যাল স্টেট বা বোস আইনস্টাইন কন্ডেনসেট। ঠিক আছে, এটার উপর তোমার রিসার্চ তো হচ্ছে এখন, এই বোস আইনস্টাইন কন্ডেনসেটের উপর এখনো টিল ডেট এটার উপর রিসার্চ চলছে। ঠিক আছে, এটা হচ্ছে একদম ক্রায়োজেনিক বা অ্যাবসলিউট টেম্পারেচারে, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, যেটা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। ঠিক আছে, তো এটাকে বোস আইনস্টাইন কন্ডেনসেটটাকে আমরা জিরো টেম্পারেচার ফিজিক্সও বলতে পারি, এটাকে জিরো টেম্পারেচার ফিজিক্স বলতে পারি। জিরো টেম্পারেচার ফিজিক্সে আমরা বোস আইনস্টাইন কন্ডেনসেট নিয়ে ডিল করি, মানে এক্সট্রিম চিল্ড, এক্সট্রিম ক্রায়োজেনিক, সেই অবস্থায় কোনো একটা গ্যাসকে নিয়ে গেলে সেই যে স্টেটটা দেখাবে সেটা হচ্ছে বোস আইনস্টাইন কন্ডেনসেট। তো সেই গ্যাসটা হচ্ছে তখন বোসন গ্যাস হয়ে যাবে। সেই বোসন গ্যাস যে বোসের স্ট্যাটিস্টিক্সটাকে ফলো করে সেটাই হচ্ছে বোসন গ্যাস। সো সেই বোসন গ্যাসটা তখন ওই পার্টিকুলার স্টেটটা দেখাবে, সেটা হচ্ছে বোস আইনস্টাইন কন্ডেনসেট। ঠিক আছে, এক্সট্রিম লো টেম্পারেচারে যদি গ্যাসকে তুমি কুল করে দাও, মানে অ্যাবসলিউট জিরোর কাছাকাছি, তখন লো ডেন্সিটির গ্যাসটা এই স্টেটটা দেখাবে, বোস আইনস্টাইন কন্ডেনসেট। কি বললাম? এক্সট্রিম লো টেম্পারেচার, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, ক্রায়োজেনিক টেম্পারেচারে যদি তুমি কোনো একটা বোসন গ্যাসকে কুল করতে শুরু করো, তখন এই স্টেটটা সে দেখাবে। এটা হচ্ছে ফিফথ স্টেট অফ ম্যাটার, বোস আইনস্টাইন কন্ডেনসেট। ফোর্থ স্টেটে তুমি প্লাজমা স্টেট পড়ে এসছো, এটা অনেক আগেই আবিষ্কার হয়ে গেছিল। প্লাজমা স্টেট, ফোর্থ স্টেট প্লাজমা অনেক আগেই আবিষ্কার হয়ে গেছিল, অনেক আগেই। প্লাজমা এখন পুরনো হয়ে গেছে, প্লাজমা স্টেট এখন পুরনো হয়ে গেছে। সলিড লিকুইড গ্যাস ছোটবেলায় পড়েছিলাম, তারপর প্লাজমা স্টেটও এখন পুরনো হয়ে গেছে। এখন সব থেকে বার্নিং স্টেট, সব থেকে তোমার হাইলাইটেড স্টেট, সব থেকে চর্চিত স্টেট হচ্ছে বোস আইনস্টাইন কন্ডেনসেট। তার উপর ডেফিনেটলি এখনো কিন্তু রিসার্চ চলছে।
ঠিক আছে। এবং ক্রায়োজেনিক টেম্পারেচারে কোনো একটা, যেমন হিলিয়ামকে ক্রায়োজেনিক টেম্পারেচারে যখন নিয়ে যাওয়া হলো, হিলিয়ামকে যখন 2.2 কেলভিন টেম্পারেচারে নিয়ে যাওয়া হলো, এটা একটা ক্রায়োজেনিক টেম্পারেচার। দিস ইজ আ ক্রায়োজেনিক টেম্পারেচার। হিলিয়ামকে যখন 2.2 কেলভিন টেম্পারেচারে নিয়ে যাওয়া হলো, হিলিয়াম তখন এরকম কাছাকাছি একটা স্টেট দেখালো, সুপার ফ্লুইড। তখন এই স্টেটে, এই পার্টিকুলার টেম্পারেচারে হিলিয়াম একটা স্টেট দেখালো, সেটা হচ্ছে সুপার ফ্লুইডিটি। এই পার্টিকুলার টেম্পারেচার এক্স্যাক্টলি 0 কেলভিনে কোনো একটা বোসন গ্যাসকে নিয়ে গেলে সে তো বোস-আইনস্টাইন কনডেনসেট এই স্টেটটা দেখায়। হিলিয়ামকে যখন অ্যাপ্রক্সিমেটলি 2.2 কেলভিন টেম্পারেচারের কাছাকাছি নিয়ে যাওয়া হলো, হিলিয়াম তখন সুপার ফ্লুইডিটি দেখালো, সুপার ফ্লুইডিটি একটা স্টেট দেখালো। সুপার ফ্লুইডিটি মানে হচ্ছে জিরো ভিসকসিটি, কোনো ভিসকসিটি থাকবে না, কোনো ফ্রিকশন, কোনো ভিসকসিটি তখন সুপার ফ্লুইড হিলিয়ামের মধ্যে থাকবে না, সেটাকেই সুপার ফ্লুইড হিলিয়াম বলা হয়। তো 2.2 কেলভিনেরও নিচে যদি নিয়ে যাওয়া যায়, ঠিক আছে, তখন সেটা কনডেনসেট হয়ে যাবে। কনডেনসেট মানে কি, মানে গ্যাসকে কনডেন্স করিয়ে এমন কুল করা হয়েছে যে বোস-আইনস্টাইন কনডেনসেশন তখন সে দেখাচ্ছে। এটা হচ্ছে ফিফথ স্টেট অফ ম্যাটার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট পরবর্তী কোশ্চেনে আসো। দ্য পার্সেন্টেজ অফ অক্সিজেন ইন হিউম্যান বডি, হিউম্যান বডিতে কত পার্সেন্টেজ অক্সিজেন রয়েছে? দ্য পার্সেন্টেজ অফ অক্সিজেন ইন হিউম্যান বডিতে কত পার্সেন্টেজের অক্সিজেন রয়েছে? দেখে নাও, 65%, 18%, 10%, 34%। চারটে অপশন দেওয়া আছে। হিউম্যান বডিতে অক্সিজেন কত পার্সেন্ট রয়েছে কোশ্চেন দেওয়া আছে। দেখে নাও, আনসার হচ্ছে আনসার এ হবে 65%। দ্য পার্সেন্টেজ অফ অক্সিজেন ইন হিউম্যান বডি হচ্ছে 65%, অপশন এ হবে 65%। ঠিক আছে, 65%। আর 18% যেটা, সেটা হচ্ছে কার্বন করে দেবে। কার্বন হচ্ছে 18%, আর 10%টা হচ্ছে হাইড্রোজেন H2O। এটা কেউই নয়, ক্রস, এটা ভুলভাল দেওয়া আছে ডি অপশনটা। তাহলে পার্সেন্টেজ অফ অক্সিজেন ইন হিউম্যান বডি যদি কোশ্চেন দেয়, আনসার করবে 65%, এ হবে এখানে আনসার হচ্ছে এ হবে। যদি কার্বনের পার্সেন্টেজ জানতে চায় তুমি বলবে 18%, হাইড্রোজেনের পার্সেন্টেজ জানতে চাইলে তুমি বলবে 10%। ঠিক আছে। আর এখানে অক্সিজেনের পার্সেন্টেজ কত জানতে চাইলে বলবে 65%। এগুলো দেখো ডেটা বেসড কোশ্চেন। আগের কোশ্চেনটা দেখো ইনফরমেটিভ কোশ্চেন ছিল, আগের কোশ্চেনটা। দিস কোশ্চেন ইজ ইনফরমেটিভ, তার জন্য অ্যাজ মাচ এস পসিবল আমি ইনফরমেশন দিলাম। ফিফথ স্টেট অফ ম্যাটার হচ্ছে বোস-আইনস্টাইন কনডেনসেট। 2.2 কেলভিনে হিলিয়ামকে যখন নিয়ে যাওয়া হলো, সুপার ফ্লুইডিটি দেখালো। সুপার ফ্লুইডিটি মানে হচ্ছে জিরো ভিসকাস স্টেট। ঠিক আছে, এইটা আবার পার্সেন্টেজের কোশ্চেন, মানে ইনফরমেটিভ কোশ্চেন, এটা তোমাকে মাথায় রাখতে হবে। চলো পরবর্তী কোশ্চেনে চলে আসি। ইন দ্য পিউরিফিকেশন অফ গোল্ড হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড? গোল্ড পিউরিফিকেশনের নিচের কোনটাকে ইউজ করা হয়? গোল্ড পিউরিফিকেশনের নিচের কোনটাকে ইউজ করা হয়? সবাই জানো তোমরা গোল্ড পিউরিফিকেশনের নিচের কোনটাকে ইউজ করা হয়? আনসার হবে এ, HNO3। ঠিক আছে। নোবেল মেটালগুলো অ্যাকোয়া রিজিয়াতে ডিজলভ হয়, তোমরা জানো। তো অ্যাকোয়া রিজিয়ার কনসেপ্টটা একটু বলে দিই। অ্যাকোয়া রিজিয়ার যে কনসেপ্টটা, অল অফ ইউ নো দিস, HNO3 প্লাস HCl, HNO3 প্লাস HCl, HNO3 প্লাস HCl। HClটা হচ্ছে 3 আয়তন, HNO3টা হচ্ছে 1 আয়তন। তাহলে 1:3 রেশিওতে যদি HNO3 আর HCl কে মেশানো যায়, আমরা অ্যাকোয়া রিজিয়া তৈরি করতে পারি। অ্যাকোয়া রিজিয়াটাকে বলা হয় কিংস ওয়াটার। এটা একটা রেডিশ অরেঞ্জ কালারের দেখতে হয়। অ্যাকোয়া রিজিয়াটা রেডিশ অরেঞ্জ কালারের দেখতে হয়, এবং এটাকে রাজার জল, কিংস ওয়াটার বলে। অ্যাকোয়া রিজিয়ার মানেটা হচ্ছে কিংস ওয়াটার। তো তোমরা জানো যে যেগুলো নোবেল মেটাল আছে, সেই নোবেল মেটাল, ঠিক আছে, তো AU আছে, ঠিক আছে, যেটা গোল্ড, আমাদের এখানে গোল্ড দেওয়া আছে, প্ল্যাটিনাম আছে, ঠিক আছে। তাহলে গোল্ড আছে, প্ল্যাটিনাম আছে, অসমিয়াম আছে, এরা হচ্ছে নোবেল মেটাল। এদেরকে ডিসলভ করতে বা পিউরিফাই করতে আমরা HNO3 ইউজ করি। তো বেসিক্যালি এখানে HCl অপশনটা কোথাও ছিল না। যদি HNO3 আর HCl এর কম্পোজিশন থাকতো সেটাও আনসার নিতে পারতাম, যেটাকে অ্যাকোয়া রিজিয়া বলা হয়, তোমরা সবাই জানো। তো যেহেতু HCl ছিল না, আমরা আনসার তাহলে শুধু HNO3 রাখবো। ঠিক আছে, তাহলে এটার আনসার হচ্ছে এ, HNO3। এগুলো ইনফরমেটিভ কোশ্চেন, এক্সামে কোশ্চেন দেয়, এগুলো ভালো করে দেখে নেবে। তারপর এটা তো H2SO4 সালফিউরিক অ্যাসিড, এটা তো হিলিয়াম, এটা তো CH3COOH অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড তো ভিনিগার ফর্মে, অপশন ডি যেটা, সেটা তো ভিনিগারে ইউজ হয়। হিলিয়াম যেটা, হিলিয়ামটা হচ্ছে সুপার ফ্লুইড হিলিয়ামটা, এর একটা ইউজ আছে, হিলিয়ামের একটা ইউজ আছে, এটা একটু লিখে রাখো। সুপার ফ্লুইড হিলিয়াম যেটা, সেটা একটা যন্ত্র তৈরি করতে ইউজ করা হয়, সেটা হচ্ছে বোলোমিটার। বোলোমিটার যন্ত্রটা তৈরি করতে ইউজ করা হয়। বোলোমিটার দিয়ে আমরা সোলার
এনার্জি ডেন্সিটি মেজার করতে পারি, সোলার এনার্জি ডেন্সিটি মেজার করা যায়, বোলোমিটার দিয়ে আমরা সোলার এনার্জি ডেন্সিটি মেজার করতে পারি। ঠিক আছে, হিলিয়াম হচ্ছে তোমার সুপারফ্লুইড হিলিয়াম, তার একটা ইউজ আছে বোলোমিটারে। বোলোমিটার বলছে যে সোলার এনার্জি ডেন্সিটি মেজার করতে ইউজ করা হয়। এছাড়া তো আমরা হিলিয়াম ল্যাম্প দেখতে পাই, আমরা ফিজিক্সে প্র্যাকটিক্যাল করেছি হিলিয়াম ল্যাম্প ইউজ করে। ঠিক আছে, হিলিয়াম ল্যাম্প ফর্মে ইউজ হয়, মানে হিলিয়াম আলো বা হিলিয়াম ভেপার ল্যাম্পে ইউজ হয় হিলিয়াম ভেপার ল্যাম্প। আমরা ফিজিক্সে প্র্যাকটিক্যাল করতাম হিলিয়াম ভেপার ল্যাম্প দিয়ে। তো হিলিয়ামের ইউজ তো ডেলি লাইফে আছে। অপশন বি যেটা ভিনিগার, সেটাও তো তোমার CH3COOH অ্যাসিডিক অ্যাসিড ভিনিগার ফর্মে ইউজ হয়, রান্না বান্না করতে কাজে লাগে। তোমরা বেটার জানো আমার থেকে, বিকজ আমি রান্না বান্না করি না। আচ্ছা, আর H2SO4 যেটা, সেটা সালফিউরিক অ্যাসিড, সেটা তো তোমার ফার্টাইল ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, ফার্টাইল ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, মানে ফার্টিলাইজার তৈরি করতে এটাকে ইউজ করা হয়। কোথায় কোনটা ইউজ হয় দেখো, প্রত্যেকটা যে কোশ্চেনের যেটা আনসার সেটা তো দিচ্ছি, তার এগেনস্টে বাকি যে তোমার সেগুলো তো ইনফরমেশন দিচ্ছি, বাকি যে অপশনগুলো আছে তার সাথেও একটু একটু করে ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এগুলো জাস্ট ইউটিউবে তুমি একটা ট্রায়াল দেখছো, সবাই ক্লাসের মেম্বার হও, তাহলে দেখবে এক্সাক্ট ফিল্ম দেখতে পাবে। একদম আমার যখন ক্লাস হয় তখন এত বেশি ইনফরমেটিভ আমি চেষ্টা করি, সবসময় আমি চেষ্টা করি, কারণ এত স্টুডেন্ট একটা আশা নিয়ে ক্লাস করতে বসে, সবাই যাতে বেনিফিটেড হয়। আমি সবসময় চেষ্টা করি কেউ যেন নিরাশ না হয়, সবাই যাতে বেনিফিটেড হয় সেটা আমি চেষ্টা করি। সায়েন্স ব্যাকগ্রাউন্ড হও, নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড হও, সবার জন্য আমি অ্যাজ মাচ এস পসিবল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, যাতে করে তোমরা বেনিফিটেড হও, বিকজ এক্সামে কিন্তু আলটিমেটলি ইনফরমেটিভ কোয়েশ্চেন আসে বা কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে। চলো আমরা এগিয়ে চলি। পরের কোয়েশ্চেন কি আছে, ভালকানাইজেশন অফ রাবার, সেখানে 3 to 5% নিচের কোন অপশনটা ইউজ করা হবে ভালকানাইজেশনের সময়? ভালকানাইজেশন মানে হচ্ছে রাবারকে স্ট্রং করার মেথড। প্রথমে বলে দিই তোমার, রাবারের কিন্তু ইলাস্টিসিটি খুব কম, লো ইলাস্টিসিটি। রাবারের ইলাস্টিসিটি খুব কম, খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়, লো ইলাস্টিসিটি। রাবারের ইলাস্টিসিটি খুব কম, রাবারকে বলা হয় ইলাস্টোমার। রাবারের ইলাস্টিসিটি খুব কম, লো ইলাস্টিসিটি, ইলাস্টোমার মানে কি? যাদের প্লাস্টিক স্টেটটা খুব ছোট বা প্রায় নেই বললেই চলে, সেটাকে ইলাস্টোমার বলা হয়। স্টিলকে বলা হয় না হাইয়েস্ট ইলাস্টিক অবজেক্ট? তাহলে স্টিলের ইলাস্টিক লিমিটটা যেমন বড়, ইলাস্টিক লিমিট ক্রস করার পর যে লিমিটটা থাকে সেটাকে প্লাস্টিক লিমিট বলা হয়। স্টিলের ইলাস্টিক লিমিটটাও বড়, প্লাস্টিক লিমিটটাও বড়। তাই স্টিল কিন্তু মানে যদি ইভেন ইফ ইট ইজ পসিবল, মানে অলমোস্ট এটা ডিফিকাল্ট যে স্টিলের আমরা ইলাস্টিক লিমিট ক্রস করছি, তবু ইভেন ইফ ইট ইজ পসিবল টু ক্রস দ্য ইলাস্টিক লিমিট অফ স্টিল, ইট ইজ নট পসিবল টু প্লাস্টিক লিমিট অফ স্টিল। তা স্টিলের যে ইলাস্টিক লিমিট তার বাইরে পাওয়া যায় প্লাস্টিক লিমিট। যে কোনো অবজেক্টের ইলাস্টিক লিমিটের বাইরে থাকবে প্লাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিট হচ্ছে যে লিমিটের মধ্যে ম্যাক্সিমাম মানে একটা বডি ইলাস্টিসিটি দেখাবে, আর যে লিমিটটা ক্রস করে গেলে বডিটা প্লাস্টিক হয়ে যাবে, মানে বডিতে একটা পার্মানেন্ট ডিফরমেশন চলে আসবে। ঠিক আছে, তো সেটাকে প্লাস্টিক বডি বলা হয়। তো স্টিলের যে প্লাস্টিক লিমিটটা সেটা কিন্তু ইলাস্টিক লিমিটের পাশাপাশি স্টিলের প্লাস্টিক লিমিটটাও অনেক বড়, মনে থাকবে। কিন্তু এবার বলি রাবারের ক্ষেত্রে, রাবারের ইলাস্টিক লিমিটটা তো খুবই ছোট, এই হচ্ছে রাবারের ইলাস্টিক লিমিট, দিয়ে তারপরে প্লাস্টিক লিমিট নেই, দেন অ্যান্ড দেন ব্রেক করে যায়। আর স্টিলের ক্ষেত্রে এই হচ্ছে ইলাস্টিক লিমিট, আর এত বড় হচ্ছে প্লাস্টিক লিমিট, তারপরে ব্রেকেজ পয়েন্ট। ঠিক আছে, এই ছবিটা হচ্ছে স্টিলের জন্য, এই ছবিটা হচ্ছে রাবারের জন্য। দেখে নাও, রাবারের ইলাস্টিক লিমিটটা ছোট, প্লাস্টিক লিমিটটা এইটুকুনি হচ্ছে প্লাস্টিক লিমিট, এইটুকুনি হচ্ছে প্লাস্টিক লিমিট, প্রায় নেই বললেই চলে। এইটুকুনি হচ্ছে প্লাস্টিক লিমিট। প্লাস্টিক লিমিট যার যত কম সে তত তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। আর স্টিলের ক্ষেত্রে দেখো এত বড় হচ্ছে প্লাস্টিক লিমিট। প্লাস্টিক লিমিট যার যত বড় হবে, যার যত বেশি হবে, সে তত দেরি করে ছিঁড়বে। তাই জন্য স্টিলের ক্ষেত্রে ইভেন ইফ ইট ইজ পসিবল টু ব্রেক মানে ক্রস দ্য ইলাস্টিক লিমিট, ইট উইল নেভার বি পসিবল টু ক্রস দ্য প্লাস্টিক লিমিট। তাহলে এইটাকে আমরা বলি ইলাস্টিক লিমিট। রাবারের ক্ষেত্রে ইলাস্টিক লিমিটটা ছোট এবং প্লাস্টিক লিমিটটাও প্রায় নেই বললেই চলে। রাবার তোমায় কোনো ওয়ার্নিং দেবে না, তুমি টানতে শুরু করলে রাবার যখন রাবার টানতে শুরু করলে ছিঁড়ে যাবে, মানে কোনো ওয়ার্নিং দেবে না। স্টিল কিন্তু টানতে শুরু করলে, ফোর্স অ্যাপ্লাই করতে শুরু করলে স্টিল তোমাকে একটা ওয়ার্নিং দেবে যে প্লিজ ডোন্ট স্ট্রেচ মি, বাট রাবার উইল নট গিভ ইউ দ্যাট মাচ অফ ওয়ার্নিং। ঠিক আছে, তো রাবারের প্লাস্টিক লিমিটটা খুব ছোট হয়, তাই জন্য রাবার এমনিই খুব লেস ইলাস্টিক, লো ইলাস্টিক অবজেক্ট। তাই ভালকানাইজ করা হয় রাবারকে, ইন্ডাস্ট্রিতে ইউজ করার জন্য স্ট্রং করা হয়। রাবারকে স্ট্রং করার যে মেথড সেটাকে ভালকানাইজ করা বলে।
ইন্ডাস্ট্রিতে এত কম ইলাস্টিসিটির মেটেরিয়াল ইন্ডাস্ট্রিতে ইউজ করা খুব মুশকিল, অথচ রাবারের কিন্তু প্রচুর ইউজও আছে রাবার ইন্ডাস্ট্রিতে, প্লাস্টিক ইন্ডাস্ট্রি, রাবার ইন্ডাস্ট্রিতে প্রচুর ইউজ আছে। তো ব্যাপার হচ্ছে সেই রাবারকে স্ট্রং করার জন্য, শক্তপোক্ত করার জন্য যে প্রসেসটা কেমিস্ট্রিতে করা হয় সেটাকে বলা হয় ভালকানাইজেশন। তার জন্য কি করা হয়? সালফার মিক্স করা হয়, সালফার 3 to 5% অফ সালফার এখানে মিক্স করা হয়। মনে রাখবে আনসারটা এখানে এই হবে, সালফার। তাহলে ভালকানাইজেশন মানে কি? দ্য প্রসেস টু মেক দ্য রাবার স্ট্রং। রাবারের ইলাস্টিক লিমিট স্টিলের থেকে ছোট হয়। রাবারের প্লাস্টিক লিমিটটা প্রায় নেই বললেই চলে। রাবার উইল নট গিভ ইউ ওয়ার্নিং ওয়ান্স ইউ স্টার্ট স্ট্রেচিং আ রাবার। ঠিক আছে? তাই রাবারকে স্ট্রং করতে, ইন্ডাস্ট্রিতে ইউজ করতে গেলে একটু তো স্ট্রং করতে হবে। তাই জন্য কি করা হচ্ছে? রাবারের সাথে সালফার মিক্স করা হচ্ছে ভালকানাইজ করার জন্য। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। হুইচ রেডিওঅ্যাক্টিভ রে ইজ ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার? নেচারে কোন রেডিওঅ্যাক্টিভ রে পাওয়া যায় যে ইলেকট্রোম্যাগনেটিক হয়? এদের মধ্যে কে, হুইচ রেডিওঅ্যাক্টিভ রে ইজ ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার? ইলেকট্রোম্যাগনেটিক মানে যারা স্পেসে ট্রাভেল করতে পারে, যারা স্পেসে ট্রাভেল করতে পারে তাদেরকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হয়। নেচারে পাওয়া যায় এরকম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রেডিওঅ্যাক্টিভ প্লাস ইলেকট্রোম্যাগনেটিক, দুটো প্রপার্টি। রেডিওঅ্যাক্টিভ রে হবে প্লাস ইলেকট্রোম্যাগনেটিক হবে, আনসার হবে সি, গামা রেডিয়েশন। সি হবে আনসার, গামা রেডিয়েশন। আলফা বিটা এগুলো হচ্ছে পার্টিকেল, আলফা একটা পার্টিকেল, বিটা একটা পার্টিকেল, ডেল্টা একটা পার্টিকেল, তিনজনই হচ্ছে পার্টিকেল। গামা হচ্ছে একটা রেডিয়েশন, গামাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাই গামা হচ্ছে রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স থেকে রিলিজ হয়, গামা হচ্ছে রেডিওঅ্যাক্টিভ রে। যেহেতু গামা ইজ রিলিজ ফ্রম রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স, তাই গামাকে রেডিওঅ্যাক্টিভ রে বলা হয়, প্লাস গামাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার, অর্থাৎ স্পেসে ট্রাভেল করতে পারবে, লাইটের সাথে একই স্পিডে ট্রাভেল করে। যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই স্পিডটাই ট্রাভেল করে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো গামা রেডিয়েশন এই স্পিডটা মেনটেন করতে পারে ভ্যাকিউমে। সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, গামা রেজ, এক্স রেজ, ইউভি রেজ লাইটের সাথে একই স্পিডে ট্রাভেল করে, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ইন ভ্যাকিউম। তাই মনে রাখবে রেডিওঅ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন, থোরিয়াম, প্লুটোনিয়াম, ইউরেনিয়াম, এই রেডিয়াম, এই সমস্ত যে রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সগুলো আছে সেগুলো থেকে আলফা রে, বিটা রে, গামা রে রিলিজ হয়। এই রেগুলোর মধ্যে আলফা হচ্ছে পার্টিকেল বেসড, বিটা হচ্ছে পার্টিকেল বেসড, গামা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। একমাত্র ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দ্যাট কামস আউট অফ রেডিওঅ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন ইজ গামা রে। নেক্সট কোশ্চেন, in arc crust which of the following is present in maximum percentage? আর্ক ক্রাস্টে এই চারজনের মধ্যে সবথেকে বেশি পার্সেন্টেজে কে আছে? আগে একটা কোশ্চেন দিয়েছিলাম না, আর্ক ক্রাস্টে কোন মেটাল সবথেকে বেশি পার্সেন্টেজে আছে? এখন কোশ্চেনটা দেখো, আর্ক ক্রাস্টে কে সবথেকে বেশি পার্সেন্টেজে আছে? সবথেকে বেশি পার্সেন্টেজে কে আছে আর্থে? এখানে কিন্তু আর মেটাল দেওয়া নেই, মেটাল দিলে আনসার দেবে অ্যালুমিনিয়াম। ইফ ইট ইজ মেটাল, আর্ক ক্রাস্টে সবথেকে বেশি কে আছে, তখন তুমি আনসার করবে মেটাল। যদি বলে তখন আনসার করবে অ্যালুমিনিয়াম। মানে অ্যালুমিনিয়ামের কোশ্চেনটা একটু আগে দিয়েছিলাম আমি, এই কোশ্চেনটা দেখে নাও। এই কোশ্চেনটা দেখে নাও, কোন মেটালটা আর্ক ক্রাস্টে সব থেকে বেশি পরিমাণে আছে? তখন কিন্তু আনসারটা অ্যালুমিনিয়াম হয়েছিল। কিন্তু তারপরে যে কোশ্চেনটা দিচ্ছি, এখন আমি যে কোশ্চেনটা দিচ্ছি সেটা হচ্ছে এইটা, আর্ক ক্রাস্টে সব থেকে বেশি পার্সেন্টেজে কে আছে? এখানে কিন্তু মেটাল লেখা নেই, ঠিক আছে? এই যে ইন আর্থ ক্রাস্ট হুইচ অফ দ্য ফলোইং ইজ ম্যাক্সিমাম ইন প্রেজেন্ট, এখানে মেটাল লেখা নেই, আনসার হবে এটা অক্সিজেন। যদি মেটাল থাকে আনসার অ্যালুমিনিয়াম করবে, মেটাল লেখা নেই আনসারটা অক্সিজেন করবে। অক্সিজেনের অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজটা লিখে রাখো 46.6%, ঠিক আছে? সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে সিলিকন, সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে সিলিকন, যেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 27.7%, ঠিক আছে? তাহলে এটার আনসার হচ্ছে অক্সিজেন। চলো নেক্সট কোশ্চেনে আসো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পার্টিকেল, নিচের কে কোনো পার্টিকেল নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পার্টিকেল, নিচের কে কোনো পার্টিকেল নয়? এই কোশ্চেনটা রিসেন্ট টাইম এসআই এক্সামে এসেছিল, এসআইতে এসেছিল এক্সামে, এসআইতে কোশ্চেনটা এসেছিল, এসআই 2019 কোশ্চেনটা এসেছিল। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পার্টিকেল, আলফা তো একটা পার্টিকেল He2+,
বিটাও একটা পার্টিকেল, ইলেকট্রন মাইনাস। ডেল্টা ব্যারিয়ন নামে একটা পার্টিকেল আছে, ডেল্টা ব্যারিয়ন সেও একটা পার্টিকেল। নিচের কে কোনো পার্টিকেল নয়, আনসার হবে সি, গামা রেডিয়েশন, বিকজ গামা একটা রে, একটু আগেই পড়লাম EM ওয়েভ। ঠিক আছে, বাকিগুলো কিন্তু পার্টিকেল। তাহলে নিচের কে ইজ নট আ পার্টিকেল বলা আছে, নট বলা আছে, আনসার হবে গামা। বাকিরা কিন্তু সবাই পার্টিকেল। ডেল্টাটাও কিন্তু পার্টিকেল, ডেল্টা ব্যারিয়ন বলে একটা পার্টিকেল আছে, ঠিক আছে, সাব অ্যাটমিক পার্টিকেল। ডেল্টা ব্যারিয়ন হচ্ছে একটা সাব অ্যাটমিক পার্টিকেল। তাহলে ডেল্টাও একটা পার্টিকেল, সাব অ্যাটমিক পার্টিকেল ডেল্টা ব্যারিয়ন। ইলেকট্রন প্রোটন নিউট্রন ছাড়া বাবা আরো প্রচুর এরকম পার্টিকেল রয়েছে, ঠিক আছে, হিগস বোসন রয়েছে, ব্যারিয়ন রয়েছে, ডেল্টা ব্যারিয়ন রয়েছে, গ্লুওন রয়েছে, প্রচুর সাবঅ্যাটমিক পার্টিকেল রয়েছে। ইউনিভার্সটা যেমন বড়, অ্যাটমের ভেতরেও সেরকম এরকম প্রচুর পার্টিকেল, প্রচুর একটা বড় ফিল্ড রয়েছে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা কি হবে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পার্টিকেল, আনসার হবে গামা। পরবর্তী কোশ্চেনে চলে আসি আমরা। দ্য মেটেরিয়াল ইউজ ফর দ্য সেফটি ফ্রম নিউক্লিয়ার রেডিয়েশন, নিউক্লিয়ার রেডিয়েশনের হাত থেকে আমাদের রক্ষা করতে নিচের কোন মেটেরিয়ালটা ইউজ করা উচিত, আনসার কি হবে, লেড। নিচের কোন মেটেরিয়ালটাকে ইউজ করা উচিত নিউক্লিয়ার রেডিয়েশনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, বিকজ বাকি যে সমস্ত তোমার অপশনসগুলো দেওয়া আছে, কপার, প্ল্যাটিনাম, আয়রন, এদের সবাইকে রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন পেনিট্রেট করতে পারবে। একমাত্র যাকে রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন পেনিট্রেট করতে পারে না সেটা হচ্ছে লেড। একমাত্র যাকে রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন পেনিট্রেট করতে পারে না সেটা হচ্ছে লেড। সমস্ত ন্যাচারাল রেডিও অ্যাক্টিভ সিরিজগুলো লেডে গিয়ে এন্ড হয়, সমস্ত ন্যাচারাল রেডিও অ্যাক্টিভ সিরিজগুলো লেডে গিয়ে এন্ড হয়, মনে থাকবে, সমস্ত ন্যাচারাল রেডিও অ্যাক্টিভ সিরিজগুলো লেডে গিয়ে এন্ড হয়ে যায়। তাই জন্য লেডকে কোনো তোমার রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন ফাইনালি পেনিট্রেট করতে পারে না। তুমি নিজেকে লেডের আবরণের মধ্যে যদি নিয়ে আসো, তুমি যদি লেড জ্যাকেট পরে নাও, তাহলে তোমাকে কোনো রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন অলমোস্ট তোমাকে হার্ম ক্রিয়েট করতে পারবে না তোমার। তাই জন্য রেডিও অ্যাক্টিভ স্টেশনগুলোতে লেডের জ্যাকেট কিন্তু পরানো হয়, বা লেড চেম্বারে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সগুলোকে ইউজ করা হয়। তাই সেফটি পারপাসে আমরা কোনটা ইউজ করবো রেডিও অ্যাক্টিভ স্টেশনে, অবশ্যই লেড, বিকজ ন্যাচারাল রেডিও অ্যাক্টিভ সিরিজগুলো লেডে গিয়ে এন্ড হয়, এবং লেডের আস্তরণে ভেতরে তুমি যদি নিজেকে রাখো তাহলে কিন্তু তোমাকে রেডিও অ্যাক্টিভ রেডিয়েশনগুলো পেনিট্রেট করতে পারবে না, বাকিগুলোকে কিন্তু রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন পেনিট্রেট করে যাবে। তাই জন্য এখানে আনসার হবে ডি, ঠিক আছে। তাহলে এই মোটামুটি আমরা ক্লাস রাখলাম, সবাইকে এটাই বলার, আজকের ক্লাস এতটাই থাকবে। আবার আগামীকাল দেখা হবে ইউটিউব সেশনে। সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে। সবাইকে থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকে, সবাই খুব ভালো থাকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো, এবং আমার কোড শেয়ার করো, আর আনএকাডেমি ভিডিও সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং প্রচুর পরিমাণে স্টুডেন্ট যাতে এই প্ল্যাটফর্মে আসে সেটার ব্যবস্থা করো, সেটা দেখো তোমরা। এবং স্টুডেন্টরা ক্লাস ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে। তোমাদের জন্য আমরা ডেফিনেটলি আছি, আনএকাডেমি টিম অ্যাজ এ টিম কাজ করছে, এখানে সবাই খুব ভালো ভালো ফ্যাকাল্টিস ক্লাস নিচ্ছেন, তোমরা ডেফিনেটলি বেনিফিটেড হবে। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার, থ্যাংক ইউ।